নমস্কার, কেমন আছো সকলে? শ্রোতা বন্ধুরা, ছোট বন্ধুরা কেমন আছো? তোমরা সকলে ঘুমিয়ে পড়েছো আর আমিও ঘুমোতে যাবার তোড়জোড়ি করছিলাম, জানো তো। বেশ কিছু সময় ধরে আমি একটু ওই সর্দি, একটু জলে ভেজা, এই সমস্ত করে একটু উদ্ভট ধরনের শরীরের অবস্থা হয়েছিল। গলা দাদাও বলেছিল যে বাবা এত কাজ করলে গলা আমি বাবা ঠিক মতো বাজবো না। তো ঠিক মতো করে তালে বাজানোর জন্য একটু তাকেও শান্তি দিতে হয়েছে। শান্তি বলতে কি, একটু চুপ করে বসিয়ে রাখতে হয়েছিল। তো আজ শুতে যাওয়ার আগে মনে হলো যে না, গলা দাদা বলছে, না না, আজকে একটা রূপকথার গল্প পড়তেই পারি। তো তাই কিশোরদের রূপকথা গজেন্দ্র কুমার মিত্রের লেখা এই বইটা থেকে, আচ্ছা এই বইটা ওরিয়েন্ট বুক কোম্পানি থেকে প্রকাশিত হয়েছে। এটা দ্বিতীয় সংস্করণ, তখন এর দাম ছিল 2 টাকা। আর এটা উৎসর্গ করা হয়েছে শ্রী প্রমথনাথ বিশি কে মহাশয়কে। তো যাই হোক, কত সালে এটা হয়েছিল জানি না প্রকাশিত। যাই হোক, আজ আমরা পড়তে চলেছি ঋণ শোধ। এই গল্পটা কতটা বড়, কতটা ছোট, যাই হোক আমরা এগোতে থাকবো। যখন 10 থেকে 15 মিনিটের মধ্যে হলে আমরা শুনে নেব, নয়তো তারপরে পরের অংশ পরের পর্বে, তাই তো? তাহলে এসো শুরু করি। ঋণ শোধ। সে অনেক অনেক দিন আগের কথা। তারপর কত শত সহস্র বর্ষা গাছের পাতায় নেচে ফিরে গেছে। কত নতুন নগরী জেগে উঠেছে তাদের সৌধমালা, তাদের ঐশ্বর্যের গর্ব নিয়ে। আবার কত প্রাচীন শহর তাদের সমস্ত প্রাচীন গৌরব নিয়ে বালুকারাশের মধ্যে ডুবে গেছে। কত নদী শুকিয়ে গেছে, কত নদীপথ ভুলে হারিয়ে ফেলেছে তাদের প্রাচীন গতিপথ। সত্যি, তারপর প্রায় 1500 বছর কেটে গেছে। সে এক ক্ষত্রিয় রাজকুমার। বাল্যকালে সে স্বপ্ন দেখত তার বাহুবলে তার পিতার ক্ষুদ্র রাজ্যের সীমা বহু নদী, বহু গিরিপথ পার হয়ে সুদূর গান্ধার থেকে কলিঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে। দিকে দিকে তার প্রজা, দেশে দেশে তার প্রতিনিধি। আরও স্বপ্ন দেখত যে সে যেন রাজসূয় যজ্ঞ করছে। ভারতের বিখ্যাত দেশগুলির প্রবল প্রতাপশালী রাজারা পূজা পাঠিয়েছেন তার রাজসূয় যজ্ঞ সম্পূর্ণ করার জন্যে। কিন্তু শুধু স্বপ্ন দেখতেই ভালো লাগলো না তার। দেশগুলো কেমন, কার কত শক্তি, কার সৈন্যবল কত, এসব জানতে হবে তাকে। নইলে দিগ্বিজয়ে বেরোবে কেমন করে সে? অবশেষে কৌতূহল যখন আর চেপে রাখতে পারল না, তখন সে তার সমবয়সী 10-12 জন মাত্র সঙ্গী নিয়ে একদিন শিকারের নাম করে বেরিয়ে পড়ল দেশ ভ্রমণে। রাজ্যের সীমা পার হয়ে একটি চাকরকে দিয়ে রাজার কাছে চিঠি পাঠিয়ে দিলে যেন তিনি না ভাবেন যে বিরাট সাম্রাজ্য একদিন নিজের বাহুবলে গড়ে তুলবে, সেই বিপুল ভূখণ্ড কেমন তা সে নিজের চোখে দেখতে চায়। সে সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে চায়। আগামী বছর সূর্য উত্তরায়ণে যাবার পূর্বেই সে ফিরে আসবে যেমন করে হোক। 10-12টি ছেলে, বয়স আর কত হবে, এই 15-16 আর কি। কত গ্রাম, কত নগর, মাঠ, জলা পার হয়ে এগিয়ে যায় ঘোড়া ছুটিয়ে। কোথাও অতিথি হয়ে হয় গৃহস্থ বাড়িতে, সেখানে করে পরিচয় গোপন। কোথাও বা রাজধানীতে রাজার কাছে গিয়ে অতিথি হয়। পথে ছোট খাটো যুদ্ধ বিগ্রহের সুযোগ পেলে ছেড়ে দেয় না। কোথাও দস্যু তস্কর উপদ্রব করছে শুনলে তাদের মেরে গ্রামবাসীদের নিশ্চিন্ত করে। কোথাও বন্য বরাহ শিকার করে নিজেদের শক্তির পরীক্ষা দেয়। এমনি করেই যেতে যেতে যখন সুন্দর তক্ষশিলা পর্যন্ত চলে গেছে, তখন হঠাৎ রাজপুত্রের খেয়াল হলো, তাই তো, বর্ষা যে যায়, সামনে শুধু শরৎ আর হেমন্ত। শীত পুরোটা পাওয়া যাবে না, তার আগেই উত্তরায়ণ এসে পড়বে। এখন উপায়,
আচ্ছা, উত্তরায়ণ মানে আমাদের পৃথিবীকে নিরক্ষরেখা দিয়ে দুটো ভাগে ভাগ করা যায় তো। কাল্পনিক রেখা, নিরক্ষরেখা, যেখানে পৃথিবীর ব্যাস সবচেয়ে বড়। তো তার উপরের দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ আর নিচের দিকটা হলো দক্ষিণ গোলার্ধ। আর এই যে রেখাটা, এটা আমরা ধরে নিতে পারি যে যে অক্ষের চারিদিকে ঘুরছে পৃথিবী, সেই অক্ষের সাপেক্ষে কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। এটা কিন্তু ভূগোলের রূপকথার গল্প নয়। শুধু উত্তরায়ণ কি এইটুকুন আমরা বুঝে নিতে চাইব। তো সূর্য যেহেতু আমাদের পৃথিবীর অক্ষরেখা অক্ষরেখা যে 23 ডিগ্রি কোণে হেলানো রয়েছে, যার ফলে কি হয়, আপেক্ষিকভাবে সূর্য বছরের একমাত্র দিন, এক মানে সেরমভাবে দেখতে গেলে দুটো দিন হবে, একমাত্র দিন আছে যখন সে নিরক্ষরেখার ওপর ঠিক বরাবর তার আলো ফেলে। এরপরে আস্তে আস্তে সে উত্তরের দিকে যায়, আর একটা সময়ের পরে আবার আস্তে আস্তে নিচের দিকে নামে। তো দেখবে তোমরা দিগ্বলয়ে এরকমভাবে দিগন্তে দেখবে সূর্য একটা সময় মাত্র ঠিক মাঝখানে পূর্ব দিক থেকে ওঠে, তারপরে একবার উত্তর দিকে মুখী যেতে থাকে উত্তর দিক বরাবর, একবার দক্ষিণ দিক ঘেঁষে। তো যখন ওই উত্তর দিক বরাবর চলতে থাকে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে, সেটাকে বলা হয় উত্তরায়ণ। আচ্ছা, তাহলে শুরু করি। উত্তরায়ণের সময় যে সনাতন ধর্মের যারা রীতিনীতি আমরা নর্মালি সাধারণভাবে মেনে চলি, সেই অনুযায়ী মনে করা হয় সেই সময় সমস্ত শুভ কাজগুলো হয়। আর দক্ষিণায়নের সময় বলা হয় যে ভগবান নারায়ণ ঘুমোচ্ছে। এটাও একটা আলাদা গল্প, সে নয় পরে কখনো শোনা হবে। তো এসো, রাজপুত্রের তো যদিও আমরা নাম জানি না, কিন্তু রাজপুত্রের তো তখন হাতে শুধু বর্ষা যায় যায় শরৎ আর হেমন্ত। তো তাহলে কি হবে, মানে আর দুটো ঋতু বাকি আছে, সেই অনুযায়ী ধরতে গেলে কটা ঋতু, 6টা ঋতু। প্রত্যেকটা ঋতুতে কটা করে মাস, 2টো মাস। তার মানে আমাদের রাজপুত্রের কাছে আছে মাত্র 4 মাস, তাই তো? তাহলে কোথায় ছিল? হ্যাঁ, তো এখন উপায়, সে যে বাবাকে কথা দিয়ে এসেছে উত্তরায়ণের আগেই ফিরে যাবে। ছোট ছোট দৌড় দৌড়, ঘোড়া আর বিশ্রামের অবকাশ পায় না। আরোহীদেরও আহার নিদ্রা নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি পথ ভালো পেলে রাত্রেও সবাই ছুটে চলেছে অবিশ্রান্ত গতিতে। কিন্তু সোজা যে রাজপথ, সে পথ দিয়ে ফিরলে কিছুতেই বাড়ি ফেরা যায় না। ওই সময়ের মধ্যে রাজকুমারের বন্ধুরা হিসাব করে দেখে, একমাত্র বন জঙ্গল পাহাড় পর্বত ডিঙিয়ে পাখিরা যেভাবে উড়ে যায় সরল রেখা ধরে, সেইভাবে যেতে পারলে হয়তো বাড়ি পৌঁছানো যেতে পারে ঠিক সময়ে। রাজকুমার হুকুম দিলে তাই চলো। পথে বন্যজন্তুর দেখা পাই, বধ করব, দস্যু দল আসে, আমাদের দেখে পালাবে, ভয় কি? তাই হলো। পথ ছেড়ে সবাই বনে জঙ্গলে ঢুকলো। সূর্য আর নক্ষত্র দেখে দিক ঠিক করে নেয়। গাছের ফল আর শিকার করা মাংস ঝলসে খেয়ে দিন কাটায়। একদিন এমনই এক শিকারের পিছনে ছুটতে ছুটতে রাজপুত্র এগিয়ে গেছে অনেকটা। দল ছাড়া হয়ে পড়েছে সে, দুপুর টাটা করছে, তেষ্টায় বুক অবধি শুকিয়ে উঠেছে। জল চাই একটু, আর এখনই। রাজকুমার কান পেতে শুনছে, দক্ষিণে বহু দূর থেকে সারসের ডাক কানে আসছে কানে। নিশ্চয়ই জলাশয় আছে কাছে পিঠে কোথাও। সেই শব্দ লক্ষ্য করে ঘোড়া ছুটল নক্ষত্র বেগে। হ্যাঁ, জলই তো, পুকুর নয় নদী, শুধু জল নয়, লোকালয়ও। ওই যে দেখা যায় দূরে পাহাড়ের কোলে। বন বুঝি শেষ হলো, আর ভয় নেই। তৃষ্ণার্ত রাজকুমার ঘোড়া বেঁধে রেখে দ্রুত পদে নেমে গেল স্রোতের ধারে। খরস্রোতা পাহাড়ি নদী শেষ বর্ষার পরিপূর্ণ স্রোতে তীর বেগে বয়ে চলেছে। কিন্তু সেসব দিকে ওর লক্ষ্য ছিল না। জল চাই ওর, সেইটাই বড় কথা। ধারে বড় নোংরা, জল বড় ঘোলা। আর তার চেয়ে ওই যে বড় পাথরগুলো পড়ে আছে, ওইগুলোতে পা দিয়ে দিয়ে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে মাঝখানে ভালো জল পাওয়া যাবে। সে কথা যে কথা সেই কাজ।
পাথরে পা দিয়ে দিয়েই এগিয়ে চলল রাজকুমার। কিন্তু বর্ষার জলে জলে পাথরগুলো হয়েছে পিছল। হঠাৎ পা পিছলে রাজকুমার একেবারে গিয়ে পড়ল জলের মধ্যে। প্রবল স্রোত, পা রাখতে পারে সে ক্ষমতা নেই। সাঁতার জানা আছে, কিন্তু যা স্রোত, তাতে সাঁতার জানা না জানা দুই সমান। ডুবতে ডুবতে, ঘুরতে ঘুরতে, পাহাড়ি নদীর জলে হাবুডুবু খেতে খেতে রাজকুমার ভেসে চলল। একটু আগে যে জলের অভাবে প্রাণটা যেতে বসেছিল, এখন সেই জলের প্রাচুর্যেই বুঝি জীবনটা যায়। কাছে কেউ নেই, লোকালয়ে দূরে, সঙ্গীরা কত দূরে কে জানে, কেউ জানতেও পারল না। মন্দসরের যুবরাজ, চোখে যার বিশ্ববিজয়ের স্বপ্ন, প্রাণী যার সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা, সেই লোকটি আজ সামান্য একটি পাহাড়ি নদীর জলে বেঘোরে প্রাণ হারাতে বসেছে। চিৎকার করেও কোনো লাভ নেই, কারণ কোথাও কাউকে দেখা যাচ্ছে না কে তার ডাক শুনবে। কিন্তু আর পারাও যায় না, হাত পা ক্লান্ত হয়ে এসেছে। বারবার পেটে জল গিয়ে দেহ হয়ে উঠেছে ভারী। ডুবতে ডুবতে এইবার সত্যি ডুবছে সে। কিন্তু না, রাজকুমারকে দিয়ে ভগবানের আরও প্রয়োজন আছে। বড় একটি পাথরের আড়ালে তারই সমবয়সী একটি মেয়ে জল নিচ্ছিল। রাজকুমার তাকে লক্ষ্য না করলেও সে রাজকুমারকে দেখতে পেয়েছিল ঠিকই। হরিণের মতো লঘু অথচ দ্রুত পদে পাথরগুলোয় পা দিয়ে জল ডিঙিয়ে ডিঙিয়ে ছুটে এলো সে রাজকুমারের কাছে। তারপর ঘুরতে ঘুরতে জলের স্রোত রাজকুমারকে নিয়ে যেমন ওর পাথরখানার কাছে এসেছে, অমনি প্রাণপণ শক্তিতে সে রাজকুমারের চুলের মুঠিটা শক্ত করে টেনে ধরল। দেখতে ছোট ছিপছিপে মেয়েটি, কিন্তু গায়ে জোর কম নয়। অত বড় দেহ রাজপুত্রের, কুস্তি করা ভারী দেহ, পোশাক শুদ্ধ জলে ভিজে ভারী হয়েছে আরও। তবু সে রাজকুমারকে টেনে পাথরের ওপর তুলল। পাথরের ওপর এসে রাজকুমার এলিয়ে পড়ল। তার আর জ্ঞান রইল না। চোখের পাতা যেন ভারী হয়ে বুজে এলো। জ্ঞান যখন ফিরে এলো, তখন দেখলো মেয়েটি তার পরিচর্যা করছে। নিজের আঁচলে তার সর্বাঙ্গ মুছিয়ে দিয়েছে, ভিজে জামা নিয়েছে খুলে, হাত পা ঘষে শরীর গরম করবার চেষ্টা করছে। রাজকুমার ক্ষীণভাবে একটু হাসল, লজ্জার হাসি। তোমার নাম কি? মালবিকা। কোথায় থাকো? দূর গ্রামের দিকে আঙুল দিয়ে দেখিয়ে মেয়েটি বলল, ওই যে ছোট্ট কুটির দেখা যাচ্ছে, ওইখানে আমার বাবা রাঘবাচার্য তপস্যা করেন। আমি তার আশ্রমে থাকি। রাজপুত্র একটু ইতস্তত করে বলল, তুমি আমার প্রাণ দিয়েছ। তোমাকে পুরস্কার দিতে পারি এমন কিছুই নেই। রাজ্য একটা তোমাকে এখনই দিতে পারতুম, কিন্তু তাতে তোমার ঋণ কিছুতেই কিছু শোধ হয় না। তুমি আমাকে বিয়ে করবে? মালবিকা একটু লজ্জিত হলো না, বরং সরলভাবেই প্রশ্ন করলে, ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করতে চাইছো তুমি? তোমার পরিচয় কি? রাজপুত্র মাথা হেঁট করে উত্তর দেয়, আমার নাম যশোধর্মা, মন্দসরের যুবরাজ আমি। এর বেশি যে পরিচয় সে আমার নিজের শৌর্যে। পৃথিবী জয় করবার আকাঙ্ক্ষা আছে আমার বুকে। মালবিকা একটু হেসে বলে, আমার বাবা ব্রাহ্মণ ছাড়া আর কাউকে কন্যাদান করবেন না। তাছাড়া যুদ্ধ ব্যবসায়ী ক্ষত্রিয়দের তো নয়ই। তার মতে জোর করে অন্য রাজ্য যারা দখল করে, অকারণে যারা সহস্র লোকের মৃত্যুর কারণ হয়, তারা মানুষের কৃপার পাত্র। ব্রাহ্মণের কাজ এদের পথ দেখানো, এদের আত্মার উন্নতি সাধনের চেষ্টা করা। সে হয় না যুবরাজ। আমি তোমার প্রাণ রক্ষা করতে পেরেছি, এ আমার পরম সৌভাগ্য। তুমি প্রসন্ন মনে ফিরে যাও, কোনো ক্ষোভ রেখো না। তুমি আজ থেকে আমার ভাই হলে, এইটে মনে করো না কেন? বোনের কাছ থেকে কোনো উপকার পেলে ভাইয়ের পক্ষে তা ঋণ মনে করার কোনো কারণই নেই তো। যশোধর্মার দুই চোখ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অশ্রুতে ভরে গেল। সে মাথা নেড়ে বলল, তাই হবে বোন, তবে তোমাকেও একটা কথা দিতে হবে।
যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে ভাইকে নিশ্চয়ই স্মরণ করবে। তোমার কোনো কাজে যদি লাগতে পারি তবেই যে জীবন তুমি আজ দান করলে তা সার্থক হবে। স্মরণ করবে তো? মাথা হেলিয়ে মালবিকা বললে, করব। হাত থেকে একটা আংটি খুলে যশোধর্মা মালবিকার হাতে দিয়ে বললে, যেখানে থাকি না কেন এই আংটি দেখালেই বুঝবো তুমি আমায় স্মরণ করেছ। সব কাজ ফেলে তোমার ভাই তখনই তোমার কাছে পৌঁছবে। মালবিকা হেসে আংটিটা হাত পেতে নিয়ে একটু থেমে বললে, হয়তো কোনো দিনই আর এই আংটি ফিরে যাবে না, তবু ভাইয়ের চিহ্ন থাক। হুন দলপতি তোরমানের অত্যাচারে ভারতের উত্তর পশ্চিম প্রান্ত জ্বলে গিয়েছিল। তার ছেলে মিহিরকুলের অত্যাচার অসহ্য হয়ে উঠল। যেদিকে যায় সে শুধু শ্মশানের ভস্মস্তূপ সৃষ্টি করে। কাল যেটা ছিল সমৃদ্ধ নগর, আজ তার কোনো চিহ্ন দেখা যায় না। চারিদিকে হাহাকার আর ক্রন্দন রোল। এই বর্বরগুলো শুধু লুটতরাজ আর হত্যা, এই জানি। যত রকম পৈশাচিক কাজ, তাতেই তাদের আনন্দ। জনপদের লোকেরা তো নিপীড়িত হতে লাগলোই, সাধু তপস্বী ব্রাহ্মণরাও বাদ গেলেন না। পাহাড়ের ওপর বনের মধ্যে যারা শুধু ঈশ্বর আরাধনা ও মানব কল্যাণ চিন্তায় দিন কাটান, তাদের উৎপীড়িত করে যেন ওদের বেশি সুখ, বেশি আনন্দ। ওদের বিশ্বাসী মানুষগুলো আসলে অলস ও ভণ্ড। পাছে খেটে খেতে হয় এই ভয়ে তপস্যার নাম করে ঘরে বসে থাকে। এমনি এক তপস্বী দলের সঙ্গেই মথুরার কাছাকাছি গোবর্ধন পাহাড়ের কোলে এক আশ্রম থেকে মালবিকা আর তার স্বামী পুত্রকে ধরে নিয়ে গেল হুনরা। বড় বড় ক্ষত্রিয় রাজারা যাদের বাধা দিতে পারেনি, নিরীহ নিরস্ত্র ব্রাহ্মণরা কি করে বাধা দেবেন তাদের? তারা সে চেষ্টাই করলেন না। শুধু চোখের জল আর দীর্ঘ নিঃশ্বাস নীরবে নিবেদন করে দিলেন ভগবানের উদ্দেশ্যে। ওদের ধরে নিয়ে গিয়ে হুন দলপতি প্রস্তাব করলেন, মালবিকা যদি তার মেয়ের সঙ্গে হুনের বিয়ে দেন এবং ছেলেকে হুন সেনাদলে চাকরি করতে দেন, আর মালবিকার স্বামী যদি হুনদের সঙ্গে একত্র আহার করেন, তবে ওদের দুই স্বামী স্ত্রীকে তারা ছেড়ে দিতে পারেন। বলা বাহুল্য, এ প্রস্তাবে তারা কেউই রাজি হলেন না। অন্ধকার কারাগারে তারা সকলে অনাহারে মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলেন। হুনের অন্ন গ্রহণ করবেন না মালবিকার স্বামী, কাজেই তিনি অনাহারে রইলেন। ফলে মালবিকারও উপবাসে দিন কাটতে লাগলো। মৃত্যু ছাড়া আর কোনো পথ রইল না এদের। কিন্তু নিজে অনাহারে মরা এক কথা, আর চোখের সামনে স্বামী পুত্রকে মরতে দেখা অন্য কথা। মালবিকা আর পারলেন না। এমনই ভাবতে ভাবতে আর ভগবানকে ডাকতে ডাকতে হঠাৎ একদিন মালবিকার চোখে পড়ে যায় যশোধর্মার দেওয়া সেই আংটিটা। হুনরা সব কেড়ে নিয়েছিল, কেবল ওটাকে অতি কষ্টে তিনি রক্ষা করেছিলেন। এই তো একজন তো এখনো আছে, যে অন্তত তাদের রক্ষা করবার চেষ্টাও করতে পারে। মালবিকা শুনেছেন মন্দসরের রাজা যশোধর্মা আজ বিরাট এক সাম্রাজ্যের অধিপতি। মালব পর্যন্ত তার পদানত। তিনি চেষ্টা করলে হয়তো আবার সংশয় জাগে মনে। আজও কি মালবিকার কথা মনে আছে তার? কিন্তু এতদিন পরে এই যে আংটিটার কথা মনে পড়া, এও কি ভগবানের ইঙ্গিত নয়? না, নিশ্চয়ই সব আশা এখনো যায়নি। উপায় একটা এখনো আছে। প্রহরীদের মধ্যে একটি তরুণ হুন ইতিমধ্যে মালবিকার ভক্ত হয়ে পড়েছিল। কিছুদিন আগে এই তরুণ হুনটি এক দুরারোগ্য রোগে পড়েছিল। সকলেই তার জীবনের আশা ত্যাগ করেছিল। মৃত্যু একেবারে অবধারিত। মালবিকার বাপ ছিলেন সাধু সন্ন্যাসী মানুষ। অনেক রকম গাছ গাছড়া আর টোটকা ওষুধ তার জানা ছিল। সেই সব ওষুধ তিনি মরবার আগে দিয়ে গিয়েছিলেন মালবিকাকে। মালবিকা তাই থেকে একটা ওষুধ দেয় তাকে খেতে।
তাতেই তরুণ হুনটি সে যাত্রা বেঁচে যায়। একেবারে জমের হাত থেকে ফিরিয়ে আনেন তাকে মালবিকা। তারপর থেকে সে হয়ে ওঠে মালবিকার পরম ভক্ত। সে গোপনে ফল মূল দিয়ে যেত ওদের ঘরে, তাই ভাগ করে খেয়ে এদের জীবন ধারণ হতো। এই ছেলেটিকে ডেকে একদিন মালবিকা অনুরোধ জানালেন কোনো মতে এই আংটিটি ধর্মাকে পৌঁছে দিয়ে জানাতে হবে যে তার ভগ্নী মালবিকা হুনদের হাতে বন্দী। হুন যুবক মাথা নামিয়ে অনেকক্ষণ চিন্তা করলো, তারপর বলল, সে আমি পারবো না দেবী, আমাকে মাপ করবেন। যশোধর্মাকে এই সংবাদ দিলেই তিনি হুনদের আক্রমণ করবেন। যদিও না মিহিরকুলকে তিনি পরাস্ত করতে পারেন, তবু কয়েক সহস্র হুন তো মরবে সে যুদ্ধে। এ শুধু বিশ্বাসঘাতকতা নয়, স্বজাতি দ্রোহিতাও। এ আমি পারবো না। মালবিকা বুঝিয়ে বলেন, কিন্তু তোমাদের রাজা তো দেশের পর দেশ, রাজ্যের পর রাজ্য জয় করে এগিয়ে চলেছেন। আজ হোক কাল হোক যশোধর্মার সঙ্গে তার যুদ্ধ বাঁধবেই। তাছাড়া যুদ্ধের ভয় বা লোকক্ষয়ের ভয় তিনি তো করেন বলে মনে হয় না। ওইতেই তো তার আনন্দ। হুন যুবক বলে, তবু যা নিজের নিয়মে হয় হবে, আমি নিমিত্তের ভাগী হতে পারবো না। মালবিকা ওর পায়ের কাছে বসে পড়ে সজল নেত্রে বলে, আমি ভিক্ষা চাইছি। ছেলেটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এ প্রাণ আমাকে একদিন আপনি দিয়েছিলেন, সুতরাং এ আমি আপনার কাছে উৎসর্গ করতে বাধ্য। দিন, আমি যেমন করেই হোক পৌঁছে দেব। রাজা যশোধর্মা চিন্তিত মুখে সিংহাসনে বসে ভারতের বিভিন্ন দেশ থেকে রাজারা প্রার্থনা জানিয়ে দূত পাঠিয়েছেন, হুনদের অত্যাচারে দেশ যায়। এই বিপদে যদি যশোধর্মা না রক্ষক হন, তাহলে কারুর আর রক্ষা নেই। ভগবান যখন তাকে শক্তিশালী করেছেন, তখন তার উচিত সে শক্তির সদ্ব্যবহার করা। যারা এই আবেদন জানিয়েছেন তাদের মধ্যে একদা প্রতাপশালী গুপ্তবংশেরও এক রাজা আছেন। ভগবানের কি বিচিত্র লীলা! যেই গুপ্ত সম্রাটরা একদিন বারবার বিদেশি শত্রুদের ভারত থেকে বিতাড়িত করেছেন, তাঁদেরই বংশধর একজন আজ সাহায্য ভিক্ষা করতে এসেছেন যশোধর্মার কাছে। এই হয়তো ঈশ্বরের ইঙ্গিত। আজ যশোধর্মার হাত দিয়েই তিনি এই পবিত্র ভূমির উদ্ধার সাধন করবেন। তাই এই সব ব্যবস্থা। যশোধর্মার যশ ও গৌরব বৃদ্ধির জন্যই হয়তো অন্য রাজাদের তিনি হীন বল করেছেন। কিন্তু তবু একটা কথা আছে বই কি। অনেকক্ষণ চিন্তা করে যশোধর্মা ধীরে ধীরে মুখ তুললেন, বললেন, আমি আপনাদের অনুরোধ আমার পক্ষে গৌরবের কথা, সন্দেহ নেই। কিন্তু হুনরা যে আজ দুর্ধর্ষ শক্তির অধিকারী, তাদের বিপক্ষে একা দাঁড়াবার মতো শক্তি আমার কাছে আছে কিনা সন্দেহ। অথচ আপনাদের কারুর সাহায্য পাবো এমন আশাই বা করতে পারছি কই। গুপ্তদের দূত বললেন, সে কি কথা মহারাজ, এখানে উপস্থিত যারা আছেন তারা যে রাজন্যবর্গের প্রতিনিধি, সেই সব ভারত বিখ্যাত ক্ষত্রিয় কেশরীরা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। আর সকলের এক পতাকা তলে সমবেত হবারই দিন এসেছে যে। কঠোর স্বরে যশোধর্মা বললেন, দূত সেদিন কি আজই মাত্র এসেছে? সেদিন বহু পূর্বেই এসেছিল, যেদিন হুনরা এদেশের মাটিতে প্রথম পা দেয় সেই দিনই। আমাদের রাজারা যদি কয়েকজনও বিপদের সময় মিলিত হতে পারতেন, তাহলে কোনো বিদেশি এ মাটিতে পা দিতে সাহস পেত না। অপরের বিপদ যে কোন দিন আমাদের বিপদ হতে পারে, এ দূরদৃষ্টি এবং কল্পনা কারুর নেই বলেই এতদিন ভারতের সব নৃপতিরা চুপ করে বসে দেখেছেন। এই বিদেশি দস্যুগুলো একটির পর একটি দেশ দখল করেছে ও শ্মশান করে দিচ্ছে। আপনাদের যারা প্রেরক, তাদের ঘুম কি এতদিনে ভাঙল কেন? ভারত কি এতদিন নিক্ষত্রিয় হয়েছিল? উপস্থিত সব দূতই নীরবে নতমুখে এই তিরস্কার সহ্য করলেন।
তাছাড়া উপায়ই বা কী? কথাগুলো সবই যে সত্য, একেবারে অকাট্য সত্য। কিছুক্ষণ চুপ করে থেকে যশোধর্মা আবার বলেন, আজ আপনারা বলছেন যে আমাকে সাহায্য করবেন, কিন্তু কেমন করে জানবো যে কার্যকালে আপনারা ঈর্ষাবশত পিছিয়ে যাবেন না? তারা সাহায্য করবেন অথচ যুদ্ধজয়ের গৌরব আমার হবে, এই ঈর্ষাতে এর আগে বহু সর্বনাশ হয়ে গেছে, আবারও যে হবে না তার ঠিক কি? কিসের ভরসাতে আমি আমার লক্ষ লক্ষ প্রজাকে মৃত্যু আর দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেব? শত্রু তো রাজ্যসীমা থেকে বহু দূরে, হয়তো তারা কোনো কালেই আমার দেশ আক্রমণ করবে না। অনর্থক এই বিপদকে আমন্ত্রণ করে আনি কেন? এই পর্যন্ত বলে তিনি থেমেছেন। এমন সময় রাজধানীর শহর কোটাল এসে নিবেদন করলেন, মহারাজ, একটি হুন সৈনিককে গুপ্তচর সন্দেহে রাজ্যসীমার মধ্যে বন্দী করা হয়েছে, কিন্তু সে বলছে যে মহারাজের ভগ্নীর কাছ থেকে সে কি সংবাদ নিয়ে এসেছে। আমার ভগ্নী? হ্যাঁ মহারাজ, এই অবিশ্বাস্য কথা আমরা প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলুম, কিন্তু প্রমাণস্বরূপ সে আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়ক বার করল। সে বলল, একবার তাকে শুধু আপনার কাছে উপস্থিত করা হোক, তাহলে সে সব কথা আপনাকে বুঝিয়ে দিতে পারবে। বেশ, তাকে নিয়ে এসো এখানে। মহামাত্য তাড়াতাড়ি বললেন, তাকে নিরস্ত্র করা হয়েছে তো? নিশ্চয়ই। হুন যুবক বন্দি অবস্থায় এসে দাঁড়িয়ে মহারাজকে অভিবাদন জানালে তারপর আংটিটা বার করে এক প্রহরীর হাতে দিয়ে ইঙ্গিত করলে তাকে দেখাতে। আংটিটা হাতে নিয়ে যশোধর্মা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। এই আংটিটি তাঁরই, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কবে, কোথায়, কি করে এই আংটি হারিয়েছিল আজ আর মনে করতে পারছেন না। এর সঙ্গে কি যেন কাহিনী জড়িত আছে। বিস্মৃতির আড়ালে ঝাপসা অস্পষ্ট কি একটা স্মৃতির সঙ্গে এ যেন মিশে রয়েছে। মনে পড়ছে অথচ মনে পড়ছে না। ওহো, মনে পড়েছে। যুবক, তুমি দেবী মালবিকার কাছ থেকে আসছো? হ্যাঁ মহারাজ। প্রহরীগণ, ওকে মুক্ত করে দাও। সত্যই এ আংটি আসছে আমার এক ভগ্নীর কাছ থেকে। প্রহরীরা ওকে ছেড়ে সম্ভ্রমে সরে দাঁড়ালো। হুন যুবকটি সব কথা বলে মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল। অসহনীয় ক্রোধে যশোধর্মার মুখ হয়ে উঠল রক্তবর্ণ। তিনি প্রথমেই বললেন, মহামাত্য, আপনি যুদ্ধের আয়োজন করুন। আজ আমার এই সিংহাসনে বসা যে দেবীর জন্য সম্ভব হয়েছে, যিনি নিজের প্রাণ দিয়ে আমাকে বাঁচিয়েছিলেন, তিনি হুনদের হাতে লাঞ্ছিতা হচ্ছেন, তিনি বন্দিনী। বোঝা গেল হুনদের মৃত্যু ঘনিয়ে এসেছে, তাই এমন দুর্বুদ্ধি হয়েছে তাদের। দূতগণ, আপনারা আপনাদের প্রার্থনার উত্তর পেয়ে গেলেন। ফিরে গিয়ে আপনাদের নিজ নিজেও প্রভুর কাছে জানাবেন যে তাঁরা যদি আমাকে সাহায্য করেন তো ভালোই, তাঁদেরই গৌরব বৃদ্ধি হবে, তাতে ক্ষত্রিয়দের লজ্জা দূর হবে। আর যদি সাহায্য নাও করেন তো ক্ষতি নেই, আমি একাই যুদ্ধ করব। জীবনের ঋণ না হয় জীবন দিয়েই শোধ হবে। তারপর হুন সৈনিকটির দিকে চেয়ে বললেন, যুবক, তুমি আমার মহা ঋণ শোধের উপায় করে দিয়েছ, আমাকে অনন্ত লজ্জা ও অগৌরবের হাত থেকেও বাঁচিয়েছ। তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। বলো, তুমি কি পুরস্কার চাও? মুক্তামালা, সহস্র সহস্র স্বর্ণমুদ্রা, কিংবা ভূখণ্ড, যা চাইবে তাই দেব। হুন যুবকটি নতজানু হয়ে বলল, মহারাজ, আমি সৈনিক, অস্ত্রত্যাগ আমার কাছে মৃত্যুর চেয়ে কষ্টকর। এরা আমার তরবারি কেড়ে নিয়েছেন, সেইটি ফিরে পেলেই আমার যথেষ্ট পুরস্কার পাওয়া হলো মনে করব। নিশ্চয়ই যুবক, তোমার অস্ত্র তো ওরা ফিরিয়ে দেবেনি। আমার এই তরবারিও তোমায় উপহার দিলাম। বড় খুশি হয়েছি তোমার কথাতে, বীরের উপযুক্ত কথাই বলেছ। রাজ তরবারি মাথা পেতে নিয়ে হুন যুবক উঠে দাঁড়ালো। তারপর কেউ কিছু বোঝবার বা বাধা দেবার আগেই বিদ্যুৎ বেগে সেই তরবারি দিলে সে নিজের বুকে বিঁধে তার অগ্রভাগ পিঠ ফুঁড়ে বেরোলো। এ
এ কি যুবক, এ কি করলে? সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। হুন সৈনিকটি ক্লান্ত কণ্ঠে উত্তর দিলে, আমিও জীবন দিয়ে জীবনের ঋণ শোধ করলাম মহারাজ। স্বদেশ ও স্বজাতির সর্বনাশ করার পরও প্রাণ ধারণ করা কি সম্ভব? এই কলঙ্ক আমার রক্তেই ধুয়ে যাক। একটু পরেই তার প্রাণ বেরিয়ে গেল। তারপর তারপর যা তা তোমরা আমাদের স্কুল পাঠ্য ইতিহাসের বইতেই পড়েছ। যশোধর্মা মিহিরকুলকে বিতাড়িত করে হুনদের অত্যাচার থেকে ভারতবর্ষকে রক্ষা করলেন। উত্তর ভারতের সর্বশেষ প্রান্ত থেকে মধ্য ভারত পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত হলো। তার যশ গৌরবে ভারতবর্ষের ক্ষত্রিয় রাজাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু যার জন্য এই অসম্ভব সম্ভব হলো, সেই মালবিকাকে উদ্ধার করতে তিনি পারেন। সংবাদ আসা এবং যুদ্ধযাত্রা করা, এই দীর্ঘ সময় তার পক্ষে স্বামী পুত্র কন্যা নিয়ে বেঁচে থাকা সম্ভব হয়নি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ হলো এই কাহিনীর কি সারসংক্ষেপ বলি বলো দেখি। আমাদের নিজেদের কাজ করে যেতে হয় নিজেদের সময়। কিছু কাজে আমরা সফল হই, কিছু কাজে আমরা সফল হই না, কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রেই আমরা হয়তো ভাবছি যে আজ আমরা এই কাজে সফল হলাম কি অমুক কাজে বিফল হলাম, কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি অধিষ্ঠাত্রী বা অধিষ্ঠাতা যাই বলো, তার একটা খুব বড় একটা কর্মসূচি আছে। আমরা কিন্তু সেই কর্মসূচি অনুযায়ী কিছু সফল আর কিছু বিফল কর্মকাণ্ডের অন্তর্গত হয়ে পড়ি। তাই কষ্ট পেও না, আর আনন্দেও উচ্ছ্বসিত হওয়ারও কোনো কারণ নেই, শুধু কাজ করে যাই, তাই তো। এই যেমন আজকে গল্প পড়লাম, অনেক জায়গায় ভুল রয়েছে, হয়তো পরে ভাবছি একটু কাটাকুটি করব, জানি না কতদূর কাটাকুটি করে ঠিক করে দিতে পারবো, কিন্তু আপলোড তো করে দেবো। তোমরা শুনো কেমন। তাহলে আজ আমরা একটা আমাদের দেশের রূপকথার গল্প শুনলাম, যেটা কিন্তু ইতিহাসের সঙ্গে জড়িত। তোমরা যারা এখন স্কুলে পড়ছো তারা খুঁজে দেখো তো, আমায় বলো তো কোন সালের এটা গল্প, কত খ্রিস্টাব্দের এটা গল্প। কারণ গুপ্ত বংশের রাজারা তখন, গুপ্ত সাম্রাজ্য অস্তমিত হয়ে গেছে, এটা আমরা কিন্তু জানতে পেরেছি, তাই তো। তাহলে চলো আজ আসি, টাটা।